কার্টুন বাংলা। কলকাতা শহরে বাবুলাল নামের একটি ব্যক্তি ছিল। তিনি খুব স্বাদের কচুরি বানাতেন, তাই সব গ্রাহকদের ওনার হাতের কচুরি খুব পছন্দ ছিল। তাই কচুরি বানা খুব ভাব বেড়ে গেছিল। কিন্তু বাবুলালের ভিতরে অনেক বড় কমি ছিল, সেটা তার রাগ। সে গ্রাহকদের সাথে খুব খারাপভাবে কথা বলতো। একদিন সকালবেলা এই দেখো, দোকান খোলার সময় হয়ে যাচ্ছে আর এখানে আমাদের অ্যাংরি বার্ড মালিক বাবু নাক ডেকে ঘুমাইতেছে। আরে মালিক, উঠে যান, গ্রাহকও আসার সময় হয়ে গেছে। আরে নাক ডেকে যদি ঘুমাইতে থাকলে কচুরি কে বানাবে? তার মালিক চোখ মশলায় আর রেগে চিৎকার দেয়। কেরা কেন আমার বিরক্ত করছিস? পাগল কোথাকার। আরে আপনি তো বলেছিলেন একটু পরে উঠাই দিতে, কিন্তু আপনি তো আমার উপরে উল্টা রাগ করেছেন। এমনিতেও আমার বানানো কচুরি আর সবজি আপনার পছন্দ হয় না, তো আমি কি করব? এই কথা শোনার পর কচুরিওয়ালা খুব ভাবে বলে, আমাদের দ্বারায় পঙ্গুদের দ্বারায় হবে না আমার মতো কচুরি বানানো, বুঝলে? পুরো কলকাতাতে শুধুমাত্র একটা কচুরিওয়ালা চলে, আর এখানে হাজারো গ্রাহক এখানে খেতে আসে। কচুরিওয়ালা বকবক করতে করতে উনানের সামনে গিয়ে সবজি আর কচুরি বানাতে বসে। আর তার চাকর রাজু তাকে দেখে মনে মনে খুব বকবক করা শুরু করে। মালিককে দেখলে মনে হয় আলসি গাধা, সারা দোকানে গোবরে করে রাখছে। কিরে রাজু, ধনে পাতা কেটে তৈরি করে রাখ, তরকারিতে দিতে হবে, আর কচুরির জন্য বেশি আটা মেখে রেখে দে। এইভাবে বাবুলাল খুব মন দিয়ে কচুরি বানানো শুরু করে। তার বানানো কচুরি তরকারি সুগন্ধ সারা গলিতে ছড়িয়ে যায়। সবাই তার কচুরি খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসে, আর একজন লোভে লোভে বলে ওঠে, আচ্ছা দাদা, একটু তাড়াতাড়ি গরম গরম এক প্লেট কচুরি লাগিয়ে দাও, আর হ্যাঁ, তরকারি একটু বেশি দিও। কচুরিওয়ালা জোর করে রেগে একটু আওয়াজ ভারী করে ভাবে বলে, কচুরিতে এক্সট্রা তরকারি নিলে তাহলে এক্সট্রা দাম লাগবে। আরে দাদা, এ কেমন কথা বলছেন? তুমি দুটা কচুরি 50 টাকাতে বিক্রি করছো, তাও অল্প খানি তরকারি দিও। আরে ভাই, খাবার থাকলে খা, না হলে চলে যা। দাম তো একটাই লাগবে, না 1 টাকা কম না 1 টাকা বেশি। কচুরির সাথে একবার তরকারি ফ্রি, আবার 1 হাতা তরকারি লাগে তাহলে 10 থেকে 20 টাকা লাগবে। এটুক বলে কচুরিওয়ালা কচুরির ঠোঙা রেখে দেয়। কচুরিওয়ালার মেজাজ দেখে খরিদ্দার আস্তে করে বলে, অনেক রব করে এক কচুরিওয়ালার ছোট ছোট কোথায় রাগ একবার হয়ে যায়। আরে দাদা, আপনি তো খারাপ পেয়ে গেলেন, নিন 50 টাকা আর কচুরি দিন। কচুরিওয়ালা একেবারে গরম মেজাজে ঝগড়া করতে করতে 1 হাতার তরকারির মধ্যে দুটো কচুরি ঢেলে দেয়। নাও ভাই, ধরো তোমার কচুরি। এবার তুমি সাইডে সরে যাও, অন্য গ্রাহকদের আগে আসতে দাও। আরে আগে সরে যাও ভাই। কচুরিওয়ালা এভাবেই ছোট্ট কথাতেই রেগে গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তার হাতের বানানো কচুরি স্বাদে যেন সবাই টেনে চলে আসে। দেখতে দেখতে সবাই কচুরি নিতে আসে আর ভিড় হয়ে যায়। তাই কচুরিওয়ালা তাড়াহুড়াতে তরকারি দেয় কম আর ফেলে বেশি। আরে মালিক, আপনি তরকারি ঠোঙ্গায় কম আর মার্কেটে বেশি ফেলেছেন। তোর কি, তুই যা নিজের কাজ কর। কচুরির আটা মাখতে আর মশলা বানাতে তো পারিস না, বোকা কোথাকার। বলে না, কাম কানা কাজ কা দুশ্মন আনাজ কা। মালিক, আমি তো ভালোভাবে কথা বলেছি, আর আপনি কত রেগে বলেছেন। কোনোদিন একটু ভালোভাবে কথা বলে নিতে পারো, সব সময় অ্যাংরি বার্ড হয়ে থাকো। যা যা গিয়ে কাজ কর, না হলে মেরে তোর নকশা বিগড়ে দেবো। এইভাবে সময় বিতে যায়, আর সময়ের সাথে কচুরিওয়ালা কচুরি আরো বেশি ফেমাস হয়ে যায়। কিন্তু কচুরিওয়ালার সব দিন তার রাগ দেখাইতো। একদিন তার দোকানে কচুরি খেতে একটি ছেলে আসে, একটি নতুন গ্রাহক হয়ে। কাকু, কত টাকা কচুরি? 50 টাকার দুটো কচুরি। বাপরে, এত বেশি দাম! যখন গ্রাহক কচুরির দাম বেশি বলল, তখনই কচুরিওয়ালা রেগে বলল, আরে মশাই, 50 টাকার 2টা কচুরি তরকারি দিতেছি, তাও তোমার বেশি মনে হচ্ছে? আরে না না, আমার বলার মানে সেটা না।
এখন আমার কথা শেষ হয় নাই। যখন তোমরা রেস্টুরেন্টে গিয়ে ওগুলো কি খাও জানি, আরে হ্যাঁ পিৎজা, যখন তোমরা 500 টাকার পিৎজা খাও তখন তোমাদের আত্মা জ্বলে না। আর 50 টাকার কচুরি খাওয়ার জন্য 36 বার জিজ্ঞাসা করো, খাইলে খাও, না হলে আগে বেড়ে যাও। আরে দেখো তো কচুরিওয়ালা কত দুর্ব্যবহার করেছে। এই কথা শুনে কচুরিওয়ালা গ্রাহককে ধমকি দিয়ে বলল, যদি এখন এখানে 4 লোক দাঁড়িয়ে না থাকতো তাহলে দেখিয়ে দিতাম কিভাবে অভদ্র ব্যবহার করা যায়। ভাগ এখান থেকে, ভাগ। কেমন আর পাগল লোক, অ্যাংরি বার্ড কোথাকার। এইভাবেই সময় কাটতে থাকে। এবার যত দিন বাড়তে থাকে তত কচুরিওয়ালা আরও দুর্ব্যবহার করে নিজের গ্রাহকদের সাথে। তাই অনেক গ্রাহক আসা বন্ধ করে দেয়, তাও তার দুর্ব্যবহারের কথা বলার অভ্যাস যায় না। মালিক, আপনি দেখতেছেন আপনার রাগ আর দুর্ব্যবহারের জন্য অনেক কাস্টমার কচুরি খেতে আসে না, দেখে নিয়েছো না মালিক? আরে 2-4 জন যদি না আসে তাহলে কি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে? ভালোই তো চলছে। এই গলি আর পাড়াতে কোনো বাপের বেটা তৈরি হয় নাই যে আমার মতো কচুরি বানায় বিক্রি করবে। তারা কথা বলতেছিল তখনই গিরধারী কচুরিওয়ালার কথা শুনে বলে, এখনো তোর মালিকের রাগ কম নেই। ইস, এনার আর অ্যাংরিপনা গলে না। নিজের জন্যে অপমানজনক কথা তার সহ্য হয় না। তখন সে রেগে নিজের আঙ্গুল দেখিয়ে বলে, ভাগ এখান থেকে, উঠে যা। আরে কি হয়ে গেল দাদা, আপনি আমার উপরে রাগছো কেন? একটু শান্তিতে কচুরি খেতে দেও না। সরো সরো, এখান থেকে সরো। আরে দাদা, সরছি কেন অ্যাংরি মন হয়ে উঠছো? ওই কোনায় গিয়ে যাও আর দাঁড়িয়ে খাইলে খাও, নাহলে চলে যাও। কচুরিওয়ালা একটা প্লেট কচুরি লাগায় আর খুব চালাকি করে সে নিচের পড়া তরকারিগুলো উঠিয়ে একটা ঠোঙায় ভরে দেয়। এই নে তোর কচুরি। কাস্টমার রেগে দাঁত কুচকুচায় আর লোভী অ্যাংরি কচুরিওয়ালাকে বোকা দেয়। রাখো মশাই তোমার কচুরি তোমার কাছে, তোমার কচুরি দোকানকে সবজি সাজিয়ে রাখো। খাবি না তো দে এখানে, চল ফোট এখান থেকে, ভাগ বললাম না, ভাগ। আমার হাতের কচুরি খাওয়ার জন্য ভাগ্য লাগে। এবার নিজের গরম মেজাজের ব্যবহারের জন্য অ্যাংরি কচুরিওয়ালা নিজের গ্রাহকের সাথে ব্যবহার খারাপ করে নেয়। অনেক দিন বিতে যায় কিন্তু ওনার দোকানে কেউ কচুরি খাইতে আসে না। তাই রাজু ওনাকে অনেক কিছু বলে। দেখে নিয়েছো মালিক, যে ব্যবহারের প্রতি একটাও খরিদ্দার আসে না আমাদের দোকানে। আপনার অ্যাংরি ম্যান ব্যবহারের জন্য এখনই মশা আর মাছিও আসে না। একটা কাজ করো, কচুরিগুলো দোকানে ঝুলিয়ে দেও। সবাইকে শোনানোর পর অ্যাংরি কচুরিওয়ালা নিজের ব্যবহারের জন্য খুব লজ্জিত ছিল। মানুষ ঠিকই বলে আমি একটা অ্যাংরি বার্ড, আর এই অ্যাংরি বার্ড হয়ে থাকাতে আমি নিজের ক্ষতি করে দিচ্ছি। এবার আমায় ভালো আর মিষ্টি কথা বলতে হবে। শেষবারে অ্যাংরি কচুরিওয়ালা নিজের রাগী মেজাজ আর দুর্ব্যবহারের বদলে ভালোভাবে কথা বলে, আর এবার তিনি আগের মতো কম দামে কচুরি বিক্রি করে। আসো আসো বন্ধুরা আর বোনরা, গরম গরম কচুরি খাও। আরে এই কি হয়ে গেল? এই অ্যাংরি কচুরিওয়ালাকে কি হয়ে গেল? একেবারে তার মুখ থেকে মিষ্টি শিরা টপকাচ্ছে কেন? ভালোই হলো বোধহয় একটু বুদ্ধি আসলো। আরে আসো আসো বোন, কচুরি দেই। হ্যাঁ, 1 প্লেট লাগিয়ে দাও। কচুরিওয়ালা খুব আদরে ও বউয়ের জন্য কচুরি দেয়। নাও বোন, গরম গরম কচুরি, ভালো মতন খাও। আর হ্যাঁ, টেবিলে বসে যাও। দূর থেকে গিরধারী কচুরিওয়ালার বদলানো অভ্যাস দেখে ভাবতে ভাবতে আসলো আর বলল, আরে আমার জন্য কচুরি লাগিয়ে দেও। আজ কচুরি খাবে কি তাড়িয়ে দেবে? কচুরিওয়ালা এই কথা শুনে খুব লজ্জিত হয়ে যায় আর তার চোখে জল ভরে যায়। ভর্তি জল নিয়ে বললে, কেন খাওয়াবো না কচুরি? ভাই তোমাদের জন্য তো আমি আবার দোকান খুললাম, তোমাদের জন্য তো আমার ভাত কাপড় হয়, আর সেই দিনের জন্য ক্ষমা কইরো। বাবুলাল কচুরিওয়ালা এবার অনেকগুলো তরকারির সঙ্গে কচুরি খেতে দেয়, আর পেট ভরে খাওয়ার পর গিরধারী তার খুব প্রশংসা শুরু করে। আরে বাহ ভাই, কি ঝাল আর চটপটা কচুরি ছিল, খেতে সে হয়েছে। মুখে দিতে না দিতে গলে গেল। একটা কথা বলবো দাদা ভাই, যখন তুমি নিজের ব্যবহারে বদলে নিয়েছো আর রাগও কম করছো, তো এভাবে থাইকো, শুধু মুখে একটা হাসির দরকার।
বাবুলাল এবার রেগে রেগে থাকে না, আর এবার সে সব সময় মুখে হাসি নিয়ে কথা বলে। তারপরের দিন থেকে কচুরিওয়ালার কাছে আগের মতো লম্বা লম্বা লাইন লাগানো শুরু হয়ে যায়, আবার ফেমাস হয়ে গেল। কিন্তু নিজের ঘ্যাম আর রাগের জন্য ওনাকে আওয়ার থেকে সবকিছু শেষ থেকে শুরু করার জায়গা তৈরি করে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে এটি দোকানদারের জিনিস থেকে তার ভালো ব্যবহার বিক্রি হয়। ডিপটুন বাংলা। রনকপুর গ্রামে অনেকদিন পর মেলা লেগেছিল, তাই আশেপাশের গ্রামের লোক রনকপুর গ্রামে মেলা দেখতে আসে। এই গ্রামে 10 বছরের বাচ্চা নন্দু স্কুল থেকে পালিয়ে পালিয়ে বাড়িতে আসে। আরে কি ব্যাপার, এইভাবে পালিয়ে পালিয়ে কেন আসছিস? দাঁড়া, আমি তোর জন্য জল আনি। জলকে গুলি মারো, চলো না মা, আজ মেলা দেখতে যাই। ওহো, তার মানে তুই মেলাতে যাওয়ার জন্য এইভাবে পালিয়ে আসছিস? মেলাতে এমন কি আছে? আরে মা, এই মেলাতে কি জিনিস নেই? মেলাতে খুব খাবার আছে, বড় বড় দোলনা, আর হ্যাঁ, খেলার জিনিস আছে, অনেক ভালো ভালো। আমি এখনই কাপড় ছেড়ে আসছি, তারপর মেলায় বেড়াতে যাই। আরে এত কিসের তারা? কাল বাবার ছুটি আছে, কাল 3 জন যাব বেড়াতে। না না, আমি তো আজকেই যাব, চলো না মা, আমার খুব ইচ্ছা হচ্ছে। তুই আর মানবি না? না ঠিক আছে, তাহলে চল। নন্দুর জেদ করাতে আরতি তাকে মেলা দেখানোর জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর 2 জন মেলাতে পৌঁছায়, আর ওখানে লোকদের খুব ভিড় ছিল। কিন্তু নন্দু মেলাতে গিয়ে খুব খুশি ছিল। সবার আগে সে কিছু খায়, তারপর খেলার জিনিস নিয়ে কেনে, আর তারপর বড় দোলনা দেখে নিজের মাকে বলে, মা দেখো কত বড় দোলনা, চলো না গিয়ে দোলনায় দুলি। নন্দু দেখ কত ভিড় হয়েছে, কাল আমরা বাবার সঙ্গে আসবো, তখন তুই ঝুলে নিস। এবার চলি। না, আমি দোলনায় দুলতে যাব, চলো না মা। নন্দু আরতিকে টেনে দোলনার কাছে নিয়ে যায়। তারপর আরতিও নন্দুর সঙ্গে দোলনা দুলতে আসে। আস্তে আস্তে দোলনার উপর যায়, আর নন্দু খুব খুশি হয়। কিন্তু হুট করে দোলনার স্পিড ঘুরতে শুরু করে। লোকজন নিজেকে সামলাতে পারতেছিল না, তাই সবাই পড়ে যাচ্ছিল। আর নন্দুকে বাঁচাতে গিয়ে আরতি পড়ে যায়, আর তার মাথা পাথরে লেগে ফেটে যায়, আর সেই জায়গাতেই তার মৃত্যু হয়ে যায়। মেলাতে যা হয়েছে সেটাতে নন্দু নিজের মাকে হারিয়ে ফেলে। তারপর থেকে সে মেলার নাম আর দোলনার নাম থেকে ঘৃণা করে। একদিন নন্দু পড়তেছিল, তখন তার বাবা এসে বলে, বাবা নন্দু, তুই তোর বন্ধুদের সাথে খেলতে গেলি না? না বাবা, তারা ঘুরতে গেছে, তো আমি কার সঙ্গে খেলবো? তা তুই কেন গেলি না তাদের সাথে ঘুরতে? কেন কি তারা মেলা দেখতে গেছে, আর আমি যখনই মেলার নাম শুনি আমার মায়ের কথা মনে পড়ে। এগুলো কথা বলে নন্দু কাঁদতে, তাই উমেশ তাকে জড়িয়ে ধরে। এইভাবে সময় কেটিয়ে যায়। আর একদিন নন্দু স্কুল থেকে ফেরার সময় রাস্তাতে একটি বুড়ি দিদাকে দেখে। দিদা তাকে মন্দিরে যাওয়া রাস্তা জিজ্ঞাসা করে। নন্দু ওনাকে জঙ্গলের ছোট রাস্তা হয়ে মন্দিরে পৌঁছায় দেয়। সে বাড়ি ফিরতেছিল, তখনই সে একটা সুন্দর বাগান দেখতে পারে। কড়া রৌদ্র হওয়ার কারণে সে বাগানের একটা গাছের তলায় গিয়ে বসে। তখনই একটি আওয়াজ শুনতে পারে, যদি ক্লান্ত হয়ে থাকো তাহলে আমার উপর এসে বসো। আরে কোথায় যেতেছো? আমার কথা শোনো, এদিকে আসো। নন্দু পিছনে ঘুরে তাকায়, তখন সে দেখতে পারে একটি সুন্দর দোলনা চমচম করতেছিল। দোলনা? এখন তো এখানে কোনো দোলনা ছিল না, এটা কোথা থেকে আসলো? তো আগে থেকে এখানে ছিলাম, শুধু আমার দেখার জন্য নজর চাই। আমি কোনো স্বপ্ন তো দেখছি না, কিন্তু দোলনা কিভাবে কথা বলতে পারে? না, এটা কোনো স্বপ্ন না, আমি একটি জাদু ডোল। আসো আমার উপর বসো, দেখো। নন্দু দোলনার দিকে যায়, কিন্তু কিছু ভেবে আসে পিছনে সরে যায়। না, আমার দোলনা পছন্দ না।
কেন পছন্দ না? বাচ্চারা তো দুলনা দুলতে খুব পছন্দ করে। ভয় পেও না, আসো বসো, ভালো লাগবে। না, আমি বাড়ি যাব, দেরি হতেছে। নন্দু ইটুক বলে তাড়াতাড়ি বের হয়ে যায়, আর সেই দিন তাকে স্বপ্ন ভেবে ভুলে যায়। সময়ের সঙ্গে নন্দুর পড়াশোনাতে খুব মন দেয় আর নিজের বাবার দেখাশোনা করে, কেন কি সে নিজের মায়ের মৃত্যুর কারণ নিজেকে ভাবত, তাই সে নিজের বাবাকে হারাতে চাইতো না। একদিন খেলতে খেলতে সে আবার ওই বাগানে যায়। একদিকে তার বন্ধুরা লুকাচুরি খেলতেছিল, তখনই নন্দু সে দোলনাকে দেখতে যায়। দোলনাকে না দেখতে পারে তখনই সে বলা শুরু করে, সেটা একটি স্বপ্ন ছিল। আরে সত্যিও কিভাবে হতে পারে? আমি আগেই বলেছিলাম এটা কোনো স্বপ্ন না, আসো বসো দেখো। হুট করে কিভাবে আসলো দোলনাটা? বলেছিলাম আমি চমৎকার, তুমি শুধু একবার বসো দেখো, তুমি আমার কাছে যা চাইবে তাই পাইবে। কিন্তু তুমি আমার চাইটা কিভাবে পূর্ণ করবে? আমি সব কিছু করতে পারি, একবার আমায় ব্যবহার তো করো। নন্দু দোলনা দেখতে থাকে, উনি তার বন্ধুরা তাকে খুঁজতে খুঁজতে ওখানে এসে পড়ে। তাদের আসতে দেখে দোলনা গায়েব হয়ে যায়, কিন্তু নন্দু বাড়ি ফেরার পরেও সে ওই জাদুর দোলনার ব্যাপারে ভাবে। তখনই উমেশ খাবার নিয়ে আসে। নন্দু, খাবার রেডি হয়ে গেছে, খেয়ে দেখতো কেমন হয়েছে। ছি, বাবা কত লবণ এটাতে, এই কি বানিয়েছো? ওহো, মনে হয় আমি বেশি লবণ দিয়েছি, তুই অপেক্ষা কর, আমি কিছু বানিয়ে আনছি। না বাবা থাক, আমার খিদে নেই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাই। নন্দু জেদ করে ওখানে ঘুমিয়ে পড়ে। তখনই উমেশ নিজের বউয়ের ফটো দেখে ভারী মনে বলে, তুমি যদি আজ থাকতে তাহলে নিজের ছেলেকে খিদা পেটে ঘুমাতে দিতে না। কথা নন্দুর কানে পড়ে, তাই তার বন্ধ চোখ থেকে জল পড়তে থাকে। তখনই সেই শুনতে পারে দোলনার কওয়া কথা, তার ইচ্ছা পূরণ করা। আগামীকাল পালিয়ে পালিয়ে সে বাগানে যায়। তখনই সে দেখতে পারে কি সেই জাদুর দোলনা নড়তেছিল। জাদুর দোলনা, কি তুমি আমার একটা ইচ্ছা পুরো করবে? আমি কিছু চাই। না, আর না, তুমি সুযোগ হারিয়ে দিয়েছো। কিন্তু তুমি তো আমায় বলেছিলে কি তুমি সব কিছু দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম একবার না দুইবার, কিন্তু তুমি আমার শুনলে না আর নিজের সুযোগ হারিয়ে দিয়েছো, তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এমন বইল না আমায়, আমি মার সাথে দেখা করতে চাই, আমার খুব মনে পড়ে, আমার দেখা করিয়ে দাও, আমার এটাই ইচ্ছা। ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছা পুরো করবো, কিন্তু এই ইচ্ছার জন্য তোমায় একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কেমন পরীক্ষা? তখনই দোলনা থেকে ছোট ছোট কাঁটা বের হয়ে আসে। আসো আমার উপর বসো, তারপর তুমি নিজের মার সঙ্গে দেখা করতে পারবে। দোলনার কাঁটা দেখে নন্দু ভয় পেয়ে যায়, কিন্তু নিজের মার সঙ্গে দেখা করার জন্য সে কিছু না ভেবে দোলনাতে বসে পড়ে। দুলতে দুলতে কাঁটাগুলো একটি নরম ফুলে হয়ে যায়, আর দোলনাতে তার মা তাকে দেখে। তো নন্দু কেঁদে নিজের মাকে বলে, মা, মা, আমায় ছেড়ে কেন চলে গেলে? তোমার কথা খুব মনে পড়ে, বাবা তোমায় খুব মনে করে। আমি কোথাও যাই নাই নন্দু, আমি তোর সঙ্গে আছি আর থাকবো, তুই মন খারাপ করিস না। সব আমার ভুল, যদি সেদিন জেদ না করতাম, মেলায় না যেতাম, তো আজ তুমি আমার আর বাবার সঙ্গে থাকতে। না আমার সোনা, সে তো একটি দুর্ঘটনা ছিল, তোর কোনো দোষ নেই, তুই নিজেকে কোনোদিন দোষী ভাবিস না। আমি নাই তো কি হলো, আমার আশীর্বাদ তো আছে। আরতি খুব আদরে নন্দুর গালে হাত দেয়, আর সে আস্তে আস্তে গায়েব হয়ে যায়। আর ঘুমানোর অবস্থাতে নন্দু চিৎকার দিয়ে ওঠে, মা, মা, আমায় ছেড়ে কেন চলে গেলে? কি হলো নন্দু, তোর কি মার কথা মনে পড়তেছে? আমি নেই, কিন্তু আমার আশীর্বাদ তোর সঙ্গে থাকবে।
হ্যাঁ বাবা, আজ তো তাই মা আজ আমার স্বপ্নতে এসেছিল আর উনি তোমায় আর আমায় খুশি দেখতে চান। উনি নেই কিন্তু ওনার আশীর্বাদ আছে। তুই ঠিক বলছিস নন্দু। নন্দু শ্রাদ্ধর পূজা করে সেই বাগানে যায় আর সেই জাদুর দোলনাকে ধন্যবাদ করে। সেই জাদুর দোলনার জন্য সে আরো একবার তার মাকে দেখতে পেরেছিল। তারপর সে নিজের মার মৃত্যুর জন্য নিজেকে দোষ দেয় না। সময় বিতে যায় আর সে খুব মন দিয়ে পড়ে আর বড় হয়ে সে নিজের বাবাকে খুব ভালো আর সুখের জীবন দেয়।